আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, অনেক দূর দূর থেকে মানুষ এসছেন, আরামবাগ, চন্দ্রকোনা টাউন, রোড, ঘাটাল, যারা যারা এসছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ভাগ নেওয়ার জন্য। আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমার মনে হয় কি আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কারণটা বলবো কেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার কোথাও যেন মনে হয় কি আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, 70-75 বলবো, আমি বলবো কি আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই, যেই লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে এবং আমার পুরো বিশ্বাস 2024-এ আমি জানি না কে জিতবে কে হারবে, এটা পুরোপুরি আপনাদের উপর, মানুষের উপর। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, সেই জিতবে। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না, 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না, 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। ভালো থাকবেন। আমি মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য সব সময় প্রস্তুত এবং আমার বিশ্বাস, কারণ কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। আমি 10 বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম কি তারা সহযোগিতা করবে, তারা করেনি। এবারে আমি আমার বিশ্বাস দিদির উপরে রাখলাম, আমাদের রাজ্য সরকারের উপরে রাখলাম। আমার বিশ্বাসকে 2024-এ পর রাজ্য সরকার সেইটা দায়িত্ব নিয়ে পালন করবে এবং ঘাটালের দীর্ঘদিনের সমস্যা, ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটা স্বপ্ন থাকবে না, সেটা সত্যি হতে চলেছে। ভালো থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। অসংখ্য ধন্যবাদ। দেবের নাটক বা ন্যাকামির ইতি, দল ত্যাগ করছেন না, ফের প্রার্থী হচ্ছেন দেব এবং ঘাটালি হবেন প্রার্থী। আজকে আরামবাগে এসে একেবারে সেই বিষয়টা পরিষ্কার করে দিয়ে গেলেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কদিন ধরে খুব জল্পনা কল্পনা চলছিল যে দেব কি আর রাজনীতি করবেন, আর কি ভোটে দাঁড়াবেন নাকি সরে যাবেন, কিন্তু দর্শক আজকে আরামবাগে একেবারে পরিষ্কার করে দিয়ে গেলেন যে না, উনি রাজনীতি ছাড়ছেন না, উনি প্রার্থী হচ্ছেন এবং ঘাটালেই প্রার্থী হবেন। কারণ দর্শক, উনি যেসব কথাগুলো বললেন, প্রথমত বললেন যে রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরেই, তার মানে রাজনীতি ছাড়ছেন না, এবং বললেন যে ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম ঘাটালে, তার মানে ঘাটালেই থাকছেন। আর যেটা বললেন যে 2024-এ আমি জিতবো কি জিতবো না, 2024-এ আমি জিতবো কি জিতবো না, তার মানে ভোটে দাঁড়াচ্ছেন। ফলে এটুকু পরিষ্কার যে যেসব চলছিল জল্পনা কল্পনা, আসলে উনিই জল্পনা কল্পনা তৈরি করেছিলেন। মানে এমন সব পোস্ট করছিলেন আর কয়েকটা ঘন্টা, তারপরে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আজই আমার শেষ দিন ইত্যাদি। তো মানে উনি আর কি জল্পনা কল্পনা শুরু করিয়েছিলেন এবং মিডিয়ার সামনেও অনেক কথা বলেছিলেন যে মাথাতে আমার কিছু না কিছু তো ঘুরছে, সেসব উনি আর কি জল্পনা কল্পনা শুরু করেছিলেন। কিন্তু আমরা এর মাঝখানে দেখলাম যে উনি দুটো বৈঠক করলেন, একটা হচ্ছে অভিষেক ব্যানার্জির সঙ্গে আর একটা হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে, এবং তারপরে যখন মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন তখন একটা কথা বলেছিলেন যে আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না বা ছাড়ছে না। তখনই ইঙ্গিত দিয়েছিলেন যে রাজনীতি ছাড়ার মানে প্ল্যান নেই বা পরিবর্তন ঘটিয়েছেন সিদ্ধান্তের। কিন্তু আজকে আরামবাগে যেভাবে কথাগুলো বলে গেলেন যে ঘাটালের মানুষের জন্য ফিরলাম ঘাটালে, 24-এ জিতবো কি জিতবো না, তার মানে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে উনি মানে পলিটিক্সে তো থাকছেনই,
ভোটেও দাঁড়াচ্ছেন এবং ঘাটালেই দাঁড়াচ্ছেন, এটা মোটামুটি পরিষ্কার। ফলে যেসব জল্পনা কল্পনা তৈরি করেছিলেন তার একেবারে ইতি ঘটিয়ে দিয়েছেন। তবে দর্শক এটুকু বলতে পারি যে দেব যেমন ক্যামেরার সামনে অভিনয় করেন, ক্যামেরার বাইরে পলিটিক্সেও কিন্তু ভালোই অভিনয় করলেন, বেশ ভালোই কিন্তু অভিনয় করলেন, বেশ জল্পনা কল্পনা ইত্যাদি করে নিজের দরটাকে বাড়িয়ে নিয়ে ব্যাস আবার ঠিক জায়গাতে বসে গেলেন। দর্শক এটা তো হচ্ছে প্রথম বিষয় যেটা উপলব্ধি আর কি। আর যেসব কথাগুলো বললেন, কথাগুলো আমি শুনলাম, আপনারা শুনলেন যে আমার চোখে সেরা মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওটা বললেন। তারপরে বললেন যে 10 বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়াই করে যাচ্ছি কেন্দ্রের সঙ্গে। দেখুন, যেই ভোট চলে এসছে অমনি ঘাটাল মাস্টার প্ল্যান আবারও চর্চায় চলে এসছে, আবারও সেটাকে নিয়ে মানে আর কি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা। 10 বছর ধরে কি লড়াই করেছেন কেন্দ্রের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান মানে মাস্টার প্ল্যানের জন্য? কয়েকবার বলেছেন হয়তো দাঁড়িয়ে। কি কি লড়াই করেছেন? একটা কেন্দ্রের কোনো প্রজেক্ট যদি সেটা রাজ্যে করতে হয়, রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতা, যে কোঅপারেশন, সেটা কি ঠিকঠাক ছিল? সেটা কি ঠিকঠাক ছিল? কেন্দ্রের সঙ্গে লড়াই করেছি। আমি তো একটা রিপোর্ট দেখাবো দর্শক, একটা রিপোর্ট, এটা 2022-এর, এটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ কেন্দ্রের। তারপরে এটা নরেন্দ্র মোদীকে ধন্যবাদ বঙ্গ বিজেপি বলে। দেখুন তো দর্শক, এখানে কত টাকা বলা হচ্ছে, 1,500 কোটি টাকা বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেও কেন হয়নি প্রোগ্রামটা, মানে প্রজেক্টটা কেন হয়নি? কেন হয়নি? একটা কেন্দ্রীয় প্রজেক্ট সেটা রাজ্যে বাস্তবায়িত করতে গেলে রাজ্য সরকারের যে ভূমিকা সেটাকে ঠিক করে পালন করা হয়। কেন্দ্র কি বিগ বাজেটের কোনো প্রজেক্ট কি কোথাও করেনি নাকি? আমাদের রাজ্যেও কি হয়নি নাকি? তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা কেন হচ্ছে না? সেখানে রাজ্য সরকারের যে শেয়ার, রাজ্য সরকারের যে ব্যাপারটা, সেটা কি হয়েছে পজিটিভলি? তা না হলে কেন এই এই যে এত কিছু ঘোষণা, তারপরেও কেন হয়নি? আবার যে ভোট চলে এসছে এখন বলতে শুরু করেছেন কেন্দ্র করছে না, ঘাটাল মাস্টার মানে ঘাটাল মাস্টার প্ল্যান এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, অমক তমক আবার বলতে শুরু করেছেন। যে ভোট চলে এসছে, ভোটে দাঁড়াবেন, আবার ওই আর কি ওটাকে বলে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেন। কোথায় থাকেন? মানে এই যে এমপি হয়েছেন 5টা বছরের জন্য এক একটা টার্মে, কোথায় থাকেন? কতবার আপনাকে দেখা যায়? যেই ভোট চলে এসছে অমনি আবার কেন্দ্রকে মানে কেন্দ্রকে দোষারোপ করে বলতে শুরু করে দিয়েছেন। আর যেটা বললেন যে দিদির কাছে আবেদন যেন রাজ্য সরকার এটা করে, তো আমি তাহলে বলবো, তাহলে আপনারা আর ভোটে দাঁড়িয়ে কি লাভ? যখন দিদি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন, মানে রাজ্য সরকার করে দেবে, রাজ্য সরকার তো ক্ষমতায় তো রয়েছে, তাহলে আপনাকে আর ভোট দিয়ে কি লাভ? আর আপনি এমপি হই বা কি করবেন? এত দিনের আপনার লড়াই, এত দিনের ফাইট হচ্ছে না, ব্যর্থ হয়েছেন, এখন রাজ্য সরকারকে বলছেন যে বিষয়টা করতে দেখতে, তাহলে আপনাকে আর তার জন্য আপনাকে কেন ভোট দেওয়া হবে? তাহলে তো যেমন তৃণমূল কংগ্রেসের সরকার যেমন চলছে, সে তো সরকার তো এসছে 2021-এ, তো ঠিকই তো আছে, আর নতুন করে এটা নিয়ে আর ভোট দেওয়ার কি দরকার হচ্ছে? আর কি আগে তো দিদি তো কাজটা তো করে দেখান, সরকার তো চলছে রাজ্যে, তো করে দেখান এবার মাস্টার প্ল্যানটা। তো আপনাকে আবার তাহলে আর নতুন করে ভোট দিয়ে কি লাভ? আপনি তো ব্যর্থ, নিজেই বলছেন লড়াই করে ব্যর্থ হয়েছি, আপনি পারেননি। আসলে কেন্দ্রীয় প্রজেক্টকে বাস্তবায়িত করতে গেলে এমপি বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের একটা পজিটিভ একটা ব্যাপার থাকে, দরকার হয়। যদি সেটা না থাকে তাহলে কখনোই কোনো প্রজেক্ট সম্পন্ন হবে না। আর ব্যাস ওটাকে বলে টলে এখন কেন্দ্রকে দোষারোপ করে, মানে বিজেপিকে দোষারোপ করে আবার ভোট চাওয়ার চেষ্টা হচ্ছে, ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা হচ্ছে। নিশ্চয়ই ঘাটালের মানুষজন বুঝতে পারছেন যে আবার কিভাবে ন্যাকামি শুরু করেছেন দেব, অভিনয় শুরু করেছেন। দর্শক নিশ্চয়ই বলবেন। আর আমি আজকে দেখলাম আরামবাগে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও আবার একটা ঘোষণা করে দিলেন দেবের কথা শুনে। আমি ভাবছি যে ঘাটালে কি মানে আমি আপনাদেরকে দর্শক একটু শোনাই, এই যখন দেব আর কি ওইসব বললেন তখন কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই মুখ্যমন্ত্রী কিভাবে বলছেন দেবের কথা শুনে। ওয়েট দর্শক শুনুন। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে
দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান, সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না, সূর্যমোদকের মিষ্টি এখানকার খুবই ফেভারিট, সবাই খায়। আগে আমি নিয়ে যেতাম, যখন অটলজি বেঁচে ছিলেন তিনি খুব ভালোবাসতেন মিষ্টি খেতে আর মালপোয়া খেতেন। আমি সূর্যমোদকের দোকান থেকে, আকবর আলী খন্দেকার বেঁচে ছিল, ও কিন্তু নিয়ে যেত এবং দিত। খুব ভুল করেছেন অটলজি, অটলজির হাত ধরেই তো আপনার উত্থান। খুব ভুল করেছেন উনি। আজকে গোটা বাংলার মানুষ বুঝতে পারছে যে কাকে তৈরি করা হয়েছে, কি চিজ। তো দর্শক শুনলেন যে রাজ্য সরকার এটা করবে, তার পরিকল্পনা করতে বলা হচ্ছে, এবং দেবের জন্য নাকি, দেবের জন্য ভাই, তার কথা তো ফেলতে পারে না। যেন মনে হচ্ছে যে দেব ওখানে বাস করে থাকেন আর কি, তার বাড়িটা বন্যাতে ডুবে যাচ্ছে দেবের জন্য। আরে আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি তো রাজ্যের মানুষ, ঘাটালের মানুষের জন্য বলবেন। এখানে আবার দেবের কি আছে? রাজ্য সরকার করবে, আপনি করবেন, তাতে আবার দেবের এখানে কি ভূমিকা রয়েছে? দেব তো ব্যর্থ কেন্দ্রে বলে বলে নিজেই বলছেন, এবার তো রাজ্য সরকার করবে, সেখানে আবার দেবের কি এখানে কোনো কি ক্রেডিট রয়েছে? তা আপনার নিজের ব্যাপার নিজে নিজে করবেন, এখানে আবার দেবকে ফুলিয়ে ফাঁপিয়ে কি লাভ? মানে এইসব ফুলিয়ে ফাঁপিয়ে কি আবার মানে ওনাকে কি টেনে টেনে রাখা হচ্ছে নাকি? ওই যে বলছেন না দিদির হাত ধরেই থেকে গেলাম। আসলে দিদিরও দরকার দেবকে আর কি, কারণ উন্নয়নের নিরিখে তো ভোট বৈতরণী তো পার হওয়া যাবে না। মানে ভাতা আর ওই কিছু কিছু স্টার, ওই যে দেখবেন এই যে দেব এখানে এসছেন, যারা ওখানে বাচ্চারা আর কি ছিল সব চিৎকার করছে, কোথা ঘাটালে মাস্টার প্ল্যান, এখানে স্কুলের বাচ্চারা চিৎকার করছে। তারা কি আদৌ বুঝছে যে মাস্টার প্ল্যানটা কি অ্যাকচুয়ালি? কিন্তু তারা হাততালি মারছে, কেন মারছে? দেব হিরো অভিনেতা, ওই অ্যাঙ্গেলে, মানে ওই আর কি। কোথাও কোথাও ভাতা দিয়ে, কোথাও কোথাও হিরো হিরোইনদের মুখগুলোকে দেখিয়ে বিনা পয়সায় দেখতে পাচ্ছেন, মানে এটা দেখিয়ে একটু ফ্যান ফলোয়ারকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা। তো এই হচ্ছে ব্যাপার আর কি। মানে দেবেরও দরকার পলিটিক্সে আসা, মানে তিনি কোথাও ভেবেছেন যে থাকা দরকার আছে, সেটা কেন আমি আর কি বলবো। আমি তো দর্শক একটা বক্তব্য শুনিয়েছি আপনাদেরকে, আজকে কি আরো একবার শোনাবো এই দেব সম্পর্কে একটা কল রেকর্ড মানে এসছে সামনে। আমি আজকে আরো একবার শুনিয়ে দিই দর্শক, যখন এত কিছু শোনাচ্ছি আজকে আরেকবার শোনাই। এই দেব কত পার্সেন্ট কাটমানি নেন তার একটা কল রেকর্ড, ওখানকার প্রাক্তন এমএলএ তিনি কারোর সঙ্গে কথা বলছিলেন একটা, তো সেখানে উঠে এসছে আর কি। তো জানি না সত্য মিথ্যা কি রয়েছে, যদিও তাকে তো আবার দেখছি যে সাসপেন্ড করা হয়েছে, মানে ওই দল, মানে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে যে দায়িত্বে ছিলেন এই যে শঙ্কর দলই প্রাক্তন এমএলএ। তো তার একটা কল রেকর্ড আমি দর্শক আপনাদেরকে শুনিয়েছি, আজকে আরো একবার শোনাবো, শুনুন, তাহলে বুঝতে পারবেন দেব সম্পর্কে কি অভিযোগটা করা হয়েছে, মানে কি অভিযোগ সামনে এসছে। মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই এখানে। যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে। এই কল রেকর্ডটা সামনে এসছে এবং তারপরই দেখলাম যে মানে কদিন খুব চর্চা হলো, দেব খানিকটা মানে তার প্রকাশ করলেন। তারপরে দেখলাম এই শঙ্কর দলিকে ওখানকার যে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে দলের তরফ থেকে, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অদ্ভুত লাগলো, শুধু ওই জায়গা থেকে সরিয়ে দেওয়াটাই হলো, কিন্তু এইরকম যে একটা অ্যালিগেশন সামনে আনা হয়েছে, যদি সত্যিই দল মনে করছে যে এটা শঙ্কর দলীয়রই গলা, তাহলে যে অ্যালিগেশনটা তার কি হলো? 30% কমিশন দেবের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে তার মানে সেটা নিয়ে কি ব্যবস্থা হলো? শুধু কথাটা বলেছেন বলে মানে পদ থেকে সরিয়ে দেওয়া ব্যাস হয়ে গেল? ওরকম একটা সিরিয়াস অ্যালিগেশন যদি এটা ভুল হয়, তাহলে শঙ্কর দলীকে
ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান, আইনগত দিক দিয়ে একটা মানুষের সম্পর্কে এরকম বলা হচ্ছে 30% কমিশন, তাহলে অ্যাকশন নিন। সেটা কোথায়? যদি সেটা না নেওয়া হয় তাহলে তো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, শঙ্কর দলুইকে সরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু যে কথাটা বলেছেন মনে হয় ঠিক, তা না হলে তার বিরুদ্ধে কোনো মামলা হতো, সেটা তো কই হচ্ছে না। ফলে সরিয়ে দিলে কিন্তু সবকিছু চাপা পড়ে যায় না। যে অভিযোগ সামনে এসছে সেটা সত্য না মিথ্যে তার বিষয়টাও দেখাতে হয়, তা নাহলে আমাদের মনে কিন্তু ওটাই বিশ্বাস হয়ে থাকবে যে সত্য কথা বলে ফেলার জন্য শঙ্কর দলুইকে সরিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক, যাই হোক, আমি যেটা বলছিলাম যে তার মানে যদি শঙ্কর দলুইয়ের কথা সত্য হয়, যাই না, আমরা সত্য মতো যাই না, তাহলে বলবো দেবেরও দরকার রয়েছে পলিটিক্সে থাকা 30% কমিশন, আর নেত্রীরও দরকার রয়েছে ওই হিরো ইমেজটাকে কাজে লাগিয়ে প্রচারে ভোট বৈতরণী পার হওয়ার। ফলে একে অপরকে দরকার, সেই জন্যই হাত ধরাধরি করে থাকছেন, কেউ কাউকে ছাড়তে পারছেন না। তবে দর্শক, আমি ঘাটালের যিনি বর্তমান এমএলএ বিজেপির শীতল কপাট, তার একটা রিয়াকশন আপনাদেরকে শোনাবো। যখন এইসব হয়েছে আরামবাগে, তারাও ঘাটালে বসে আর কি শুনেছেন। আমি সেটা একটু আপনাদেরকে, তার একটা রিয়াকশন আমি আপনাদেরকে শুনিয়ে শেষ করব। উনি কি বলেছেন দর্শক, শীতল কপাট, যেটা আর কি বলছিলাম যে ফের ভোট চলে এসছে, আবার ঘাটাল মাস্টার প্ল্যান, শুনুন। দেখুন, দীর্ঘ 10 বছর হয়ে গেল ঘাটালের মানুষকে ভোটের সময়ই বোকা বানানো হয় আর বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়। মাস্টার প্ল্যান যদি করার ইচ্ছা ছিল, তাহলে রাজ্য সরকার এবং বর্তমান ঘাটাল লোকসভার সাংসদ তাদের সহযোগিতায় যদি হাত বাড়িয়ে দিত কেন্দ্রের দিকে, তাহলে এতদিন হয়তো মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যেত। তো সেই জায়গায় আমি মনে করি এই নির্বাচনে জয়লাভ করার জন্য আবারও ঘাটালের মানুষকে, ঘাটাল লোকসভার মানুষকে বোকা বানাচ্ছে। সেই জন্য তিনি বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমরা জানি যে কখনো তিনি বলেন যে রাজনীতি করব না, আবার কখনো বলেন যে রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়তে চায় না। এটা সম্পূর্ণই নাটক করে তিনি নিজের টিআরপিটা বাড়াবার চেষ্টা করছে। এবং যখন দেখছে যে ঘাটালে যদি আমরা ঘাটাল লোকসভায় দাঁড়াই, তাহলে আমাকে জয়লাভ করার ইস্যু কী, ঘাটালের মানুষের জন্য কি কাজ করেছি, তখনই সেটাকে মাস্টার প্ল্যান নিয়ে আসছে যে দিদি এবং অভিষেক, আমরা সবাই চাই 70 বছরের ইতিহাস পূরণ হতে চলেছে, ঘাটালের মানুষের মাস্টার প্ল্যান হবে। আমি বলবো এটা শুধু ভোটের আগে একটা চমক, আবারও ঘাটালের মানুষকে বোকা বানাচ্ছে। যদি মনে করেন ঘাটালের মানুষ বোকা, তাকে বোকা বানিয়ে নির্বাচন পার করা যায়, সেটা তার চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। আগামী দিন এটা প্রমাণিত হবে। শুনলেন দর্শক, শীতল কপাট, যিনি হচ্ছেন ওখানকার বর্তমান এমএলএ বিজেপি নেতা। এবার দর্শক, আমি একটা ভাবছি শেষ করার আগে আমার মনে পড়ে গেল, আপনাদেরকেও দেখানো দরকার রয়েছে, যে এই যে এত কথা বলছেন না দিদি, অমুক তমক করবো, রাজ্য সরকার করবে, প্রশ্ন হচ্ছে যে এতদিন করেননি কেন? আপনি তো এর আগেও এই ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না বলে, অমুক তমক বলে অনেক সরব হয়েছিলেন, আওয়াজ তুলেছিলেন, এবং তারপরে তো সে কি, আমি দর্শক ওটা একটু দেখাবো ভাবছি। সেই শুটিংটা মনে আছে তো, জলে নেমে, দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই কোনটা। এই যে ঘাটালে যখন বন্যা হয়েছিল, এটা কিন্তু 2021-এর, এরকম করে গেলেন টেলেন, তারপরে এই ছবি তুলেছিলেন। আচ্ছা, ছবি তুলে বক্তব্য রেখেছিলেন। আমি ছবিটা আপনাদেরকে একটু দেখাই, খুব মজা লাগছে আর কি, মানে এইসব কথাগুলো শুনলে। যখন ঘাটালে বন্যা হয়েছিল দেখতে গেছিলেন, তো দেখতে গিয়ে এই যে ছবি খিচমেরি ফটো হচ্ছিল, একটুখানি জলে নেমে ছবি তুলেছিলেন 2021-এ। একটু শুনুন। মানে খানিকটা জলে নেমে সব ছবি টবি হয়ে গেল, তারপর ওখান থেকে উঠে চলে এলেন। উঠে এসে তখনও কিন্তু ওই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উনি কিন্তু বলেছিলেন। আমি দর্শক সেটা একটু আপনাদেরকে শোনাবো কি বলেছিলেন। নিজেরা টাকা দিয়ে প্রায় 700 কোটি টাকা দিয়ে করে দিয়েছি, ফলে অনেকটা মানুষ বেনিফিটেড হয়েছে। এখন প্রবলেম যেটা হয়েছে ঘাটাল প্রজেক্ট, এই ঘাটাল মাস্টার প্রজেক্ট এবং সুন্দরবন এরিয়া এবং দীঘা সমুদ্র সৈকত, দুটো প্রজেক্ট আমরা পাঠাচ্ছি, একটা সুন্দরবন, একটা দীঘা সমুদ্র সৈকত, কি করে বাঁচানো যায়। কারণ আমি দেখছি এভরি অল্টারনেটিভ ইয়ার এখন প্রাকৃতিক দুর্যোগ, বর্ষা বেশি হচ্ছে,
এবং জল ছেড়ে দেওয়ার ফলে পরিকল্পিত বন্যা হচ্ছে। এই অবস্থায় ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি সৌমেন মহাপাত্রকে, মানস ভূঁইয়াকে, এদের সবাইকে বলবো ইরিগেশন মিনিস্টার সেন্ট্রালে গিয়ে, এখন পার্লামেন্ট চলছে, একটা দিন টাইম করে গিয়ে এই জেলায় যারা মন্ত্রীরা আছে, শ্রীকান্ত মাহাতো, ডক্টর মানস ভূঁইয়া, সৌমেন মহাপাত্র, শিউলি সাহা, জুন মালিয়া এবং দেব, এরা কয়েকজন মিলে গিয়ে ইরিগেশন মিনিস্টারকে একটা দেখা করুক এবং দেখা করে একটা ডিমান্ড জানাক। দেখা করে ডিমান্ড করুক, আর করুক, তার করুক, ওইসব 2021-এ বলেছিলেন। 2021 থেকে 2024 চলে এলো। এর আগে কখনো মনে পড়েনি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা মানে যখন কেন্দ্র হচ্ছে না, রাজ্যের তরফ থেকে করা দরকার রয়েছে? মনে করেননি সরকার, মনে করেননি দিদি? যে ভোট চলে এসছে 24-এর, অমনি মনে পড়ে যাচ্ছে। এখন ভাই বলছে, ভাইয়ের কথা তো ফেলতে পারি না, রাজ্য সরকার করবে। এখন মনে পড়ে গেল, ভোট আসতেই 2021 সালে গিয়ে জলে নেমে ছবি টবি করলেন। 21-এর পরে বছরের পর বছর চলে যাচ্ছে, আর মানুষ ওখানে ভুগছেন। সেটা মনে পড়েছিল না যে ঘাটাল মাস্টার প্ল্যানটা ওই কেন্দ্র করছে না, আমরাই করব? এটা মনে পড়েছিল না? যেই চলে এসছে ভোট অমনি বলতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ দর্শক, সবটাই হচ্ছে ভোটের রাজনীতি। আমি আবারও বলছি, কেন্দ্রের কোনো প্রজেক্ট রাজ্যে করতে গেলে রাজ্য সরকারের একটা সদিচ্ছার প্রয়োজন রয়েছে, তাদের শেয়ারটাকেও দিতে হবে। যদি মনে করে শুধু কেন্দ্র দেবে, আমরা এখান থেকে লুটে ফুটে খাবো, সেটা বললে কেন্দ্র দেয় না। কেন্দ্রকেও হিসেব রাখতে হয়, হিসেব দিতে হয়, সিস্টেম মেনে কাজ করতে হয়। কেন্দ্র অনেক বড় বড় অঙ্কের প্রজেক্ট করেছে বিভিন্ন রাজ্যে। পাশের উড়িষ্যাতে দেখুন না কিভাবে ঢেলে সাজাচ্ছে কেন্দ্র বিভিন্ন রাজ্যে। আর এখানে এই টাকাটা কি বিরাট অঙ্কের টাকা? এটা করা যায় না। আসলে কোনো প্রজেক্ট বাস্তবায়িত করতে গেলে কেন্দ্রীয় সরকারের যেমন উদ্যোগ থাকে, মানে সাহায্য থাকে, তেমনি সংশ্লিষ্ট রাজ্য সরকারেরও একটা সদিচ্ছা থাকে। তাদের বিষয়টাও দরকার, তাদের পদক্ষেপটা দরকার। শুধু ওই ইগোর লড়াই আর শুধু আমাকে দাও, আমি নিজের মতো করে ইচ্ছা মতো করে খরচা করব, সবটাই আমাকে দিয়ে দাও, এইসব বললে কিন্তু কোনো প্রজেক্ট হয় না। সেটা দেখবেন আমাদের রাজ্যে কোনো প্রজেক্ট সে অর্থে হচ্ছে। আসলে কেন্দ্র টাকা দিবে, হিসেব দেওয়া হবে না। হিসেব চাইলে বলা হবে টাকা দিয়েছি, হিসেব দেবো। এই কারণে এইসব আটকে যাচ্ছে। এখন তো দেখছেন কত প্রজেক্ট আটকে যাচ্ছে, কারণ কেন্দ্রকেও তো হিসেব রাখতে হবে। বেহিসেবি হলে তো চলবে না, হিসেব তো রাখতে হবে। এখন সেই জন্য সব হচ্ছে না প্রজেক্ট। এখন এখন নতুন পলিটিক্স করছেন যে কেন্দ্রের সঙ্গে 10 বছর লড়াই করছি, হচ্ছে না। দিদিকে বলছি, তো দিদি কি বলো, তাহলে আর এমএলএ হয়ে যাও, তাহলে আর এমপি হয়ে কি লাভ? দিদির কাছে থাকো, দিদির রাজ্যসভা এই বিধানসভাতে তাহলে যাবে আসবে, যাবেন আসবেন, আপনি দিয়ে বলতে হবে। তাহলে আর এমপি হয়ে কি লাভ? আমি জানি না ঘাটালের মানুষ ওনাকে যদি উনি ভোটে দাঁড়ানো আর ওনাকে ভোট দেবেন কিনা। কারণ ঘাটালের মানুষ নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছেন এ পাক্কা অভিনেতা। সিনেমাতেও যেমন ক্যামেরাতে যেমন অভিনয় করেন, পলিটিক্সেও অভিনয় করেন। যে ভোট চলে এসছে, এখন ঘাটাল মাস্টার প্ল্যান দিয়ে সুর ধরেছেন আবার। ফলে আমার মনে হয় না ঘাটালের মানুষ প্রথম মানুষ ওই সিনেমার হিরো বলে হয়তো ভোট দিয়ে দিয়েছিলেন যে বিনা পয়সায় দেখতে পাবো মাঝে মধ্যে, কিন্তু এখন সেই হিরোর ইমেজটাও তো আর নেই। আগে পরাঞ্জয় জলিয়ারে অমক তমক করেছিলেন, কিন্তু এখন তো সেই ইমেজটাও নেই। ফলে এখন আর কেন মানুষ ভোট দিবেন এই দেবকে? ফলে দেব যদি ভোটে দাঁড়ানো, ঘাটালে শুভেন্দু অলরেডি বলে রেখেছেন হারাবই। দেখা যাক দর্শক, উনি তো ছাড়তে চাইলেন না রাজনীতি, বলছেন দিদির হাত ধরেই থেকে গেলাম। এখন ঘাটালের মানুষ উনাকে ছিটকে দেন কিনা সেটাও দেখতে হবে। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।